গভীর রাতে শিক্ষকের বাড়িতে হান, হেরোইন বসানোর অভিযোগে তোলপাড় পুলিশের ভূমিকা নিয়ে উত্তাল লালগোল। গভীর রাতে কোনো অভিযোগ ছাড়াই এক স্কুল শিক্ষকের বাড়িতে হানা দেয় পুলিশ। এমন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে লালগোলা এলাকায়। গ্রামবাসীদের দাবি, পুলিশের হঠাৎ তল্লাশি ছিল সম্পূর্ণ বেআইনি এবং উদ্দেশ্য প্রণোদিত। আরও বিস্ফোরক অভিযোগ, তল্লাশির সময় শিক্ষকের বাড়িতে হেরোইন বসানোর চেষ্টা করা হয়েছিল যাতে তাকে মাদক মামলায় ফাঁসানো যায়। ঘটনা ঘটে রাত প্রায় 2:30টার সময়। শিক্ষক ও তার পরিবারের সদস্যরা হঠাৎ দরজায় জোর ধাক্কা শুনে চমকে ওঠেন। দরজা খুলতেই কয়েকজন পুলিশ সদস্য ঘরে ঢুকে পড়েন। তাদের কাছে কোনো লিখিত অনুমতি বা অভিযোগপত্র ছিল না বলেই দাবি পরিবারের। গ্রামের কয়েকজন বাসিন্দা শব্দ পেয়ে বাইরে বেরিয়ে সে বিষয়টি দেখতে পান। তারা জানান, পুলিশ নিজেরাই 3টি প্যাকেট বাড়ির ঘরের মধ্যে রাখতে যাচ্ছিল। আমরা দেখে প্রশ্ন করলে তারা অসংলগ্ন কথা বলতে থাকে। গ্রামবাসীদের মতে শিক্ষক অত্যন্ত সৎ ও শান্ত স্বভাবের মানুষ। তার বিরুদ্ধে কোনো বিরোধ, শত্রুতা বা অতীত অভিযোগ নেই। ফলে হঠাৎ রাতের তল্লাশি ও মাদক বসানোর অভিযোগ আরও সন্দেহজনক হয়ে ওঠে। শিক্ষকের স্ত্রী বলেন, আমরা কোনোদিনই আইন ভঙ্গ করিনি। কেন হঠাৎ পুলিশ এভাবে ঢুকে পড়লো তা বুঝতে পারছি না। আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে গ্রামের প্রবীণ বাসিন্দারা জানান, এই ঘটনার মাধ্যমে কারো ব্যক্তিগত স্বার্থ পূরণের চেষ্টা হতে পারে, নইলে বিনা অভিযোগে এমন অভিযান চালানোর প্রশ্নই ওঠে না। পুরো ঘটনার জেরে গ্রামবাসীরা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিয়ম মেনে তল্লাশি চালিয়েছে, তবে অভিযোগের সত্যতা যাচাইয়ের তদন্ত শুরু হয়েছে। এদিকে এলাকায় উত্তেজনা জারি। সাধারণ মানুষের প্রশ্ন, যদি কোনো নির্দোষ মানুষের বাড়িতে এভাবে মাদক বসানোর চেষ্টা হয় তবে নিরাপত্তা কোথায়? আগামী দিনেই পরিষ্কার হবে রাতের সেই রহস্যময় তল্লাশির আড়ালে ঠিক কি লক্ষ্য লুকিয়েছিল। আমি রাত্রে 2:30টার সময় ফোন পেলাম যে এখানে এসে পুলিশ এসে হেনস্থ করেছে। এখানে এসে দেখছি যে হিরাইন ওরাই ফেলে ওরাই ফাঁসাচ্ছে আমাদের। এই পুলিশ, সিভিক পুলিশ বাবু যে বলছে বাবুল, এবং ওর সাথে যে এসেছিল ওসি, সে ওই ধমক দিচ্ছে, এ করছে যে এই হিরাইন তোদের এই এখানে কি করে এলো। এই যে সমস্ত ওরা নিজেরাই নিয়ে আসছে, নিজেরাই পাবলিকে ফাঁসছে, ই করছে। আমরা সাধারণ মানুষ কার কাছে পৌঁছবো আমাদের সুরক্ষার জন্য? আপনারা তাহলে ওই পুলিশকে ঘরে বন্দি করেছিলেন? হ্যাঁ, ঘরে বন্দি করেছিল ওই যে হিরোইনের জন্য, যে আমরা ঘরে তালা মেরে হিরোইন সহ ঘরে পুলিশকে রেখে বাইরে তালা দিয়েছেন। বাইরে তালা দেওয়ার কথা বলেছে, দেওয়া হয়নি। এবং হ্যাঁ, ঘিরে রেখেছিলাম সব জনসব এইভাবে। তারপরে তো পুলিশে ওই এসডিপিও এসে সব লিখিত করে নিয়ে গেল যে আমরা একটা কিছু ব্যবস্থা করবো। এই আমরা যদি এরকম সাধারণ মানুষ এরকম ভাবে পুলিশের কাছে হেনস্থ হই, তাহলে আমরা কোথায় পৌঁছবো বা কার কাছে যাব বিচারের জন্য? আপনার নাম? আমার নাম আতাবুর হোসেন। আপনি এই হ্যাঁ প্রতিবেশী, আমি হচ্ছে মানজারুলের জামাইবাবু। প্রথমত মানজারুল ভাইয়ের যে গ্রাম, সেই গ্রামবাসীকে বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন জানাই। কারণ তারা জনগণের যে শক্তি, জনগণের যে পাওয়ার, জনগণের যে ক্ষমতা, সেটা দেখিয়েছে যে জনগণ সত্যকে সত্য বলার সাহস রাখে, মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখে। সে যত বড়ই নেতা হোক, সে যত বড়ই পুলিশকর্মী হোক, সে এসপি হতে পারে, সে ডিএম হতে পারে, সে কোনো থানার ওসি হতে পারে, অথবা কোনো থানার 5-8টা ভলেন্টিয়ার হতে পারে। হ্যাঁ, সেটা সেই জন্যে স্পেশালি আবারও আমি থ্যাঙ্কস জানাই। পাশাপাশি এই যে মানজারুল ভাইয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা যারা ঘটিয়েছেন চক্রান্ত করে, তাদের প্রতি একরাশ ঘৃণা এবং ঘৃণা, তারা তাদেরকে কিছু দিতে পারছি না। এবং স্পেশালভাবে বলতে চাই, এদের একদম মানে জন্ম লগ্ন থেকে এদের কুশিক্ষায় শিক্ষিত না হলে একজন প্রশাসনিক আধিকারিক হয়ে মিথ্যাভাবে একজন নাগরিককে ফাঁসানোর চেষ্টা করে। সে এসডিপিআই করতে পারে বা সে অন্য কোনো দল করতে পারে, এটা ম্যাটার করে না। আজকে এখানে সে একজন, প্রথমত আমরা ধরবো সে একজন মানুষ। বারবার কেন, আরো আমাদের মুর্শিদাবাদে শুধু কি এই লালগোলা থানারই সাহেব আছেন, আর কি কোনো কেউ চাকরি করে না? তাদের এগেনস্টে এইরকম কোনো অভিযোগ আসে না। ইনি আমাদের যেটা প্রাথমিক যে তদন্ত সেটা করে পেয়েছি, কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা জায়গার ইনি হচ্ছেন স্টুডেন্ট। সে কিন্তু মন থেকে মেনে নিতে পারছে না যে এখানে এসডিপিআই কর্মীরা ভালো কাজ করছে। আপনারা দেখেছেন যে লালগোলায় ভাঙ্গন থেকে শুরু করে যখন যেখানে বিপদ হয়েছে সাধারণ মানুষের সব সময় ঝাঁপিয়ে পড়েছে, সব আগে ঝাঁপিয়ে পড়েছে। সেই ঝাঁপাটা
শাসক এবং শাসকের সঙ্গে মিশ্রিত যারা চাই দেখায় যে আমরা বিরোধী বা আমরা মুসলমানদেরকে ভালোবাসি বা আদিবাসীদেরকে ভালোবাসি বা দলিতদেরকে ভালোবাসি, পিছিয়ে পড়া মানুষকে ভালোবাসি, কিন্তু তাদের ভালোবাসার নমুনাটা কি এটাই? এখানে যিনি আমাদের যিনাদেরকে আমি লালগোলাবাসীর কাছে আমার প্রশ্ন করতে চাই, আপনারা যাদেরকে ক্ষমতা এবং পাওয়ার দিয়ে রেখেছেন, তারা যখন বিপদে পড়ে তারা তখন দল দেখে না, দল মত নির্বিশেষে এক জায়গায় হয়ে তারা তাদের যে দাবি সে দাবিটাকে আদায় করে নেয়। যখন ওয়াকআপের কথা আসে, যখন একটি কমিউনিটির ওপর বারবার আঘাত আসে, তখন তারা এক জায়গায় হয় না, তখন বলে দিল্লি গিয়ে আন্দোলন করো, কেউ বলে এটা তো আমরা ক্ষমতায় নাই। কিন্তু যখন তাদের বিড়ির ট্যাক্সের ওপর যে জিএসটি পড়ে, তখন কংগ্রেসের এমপি থেকে শুরু করে টিএমসির এমপি থেকে শুরু করে তখন তারা এক টেবিলে বসে এক টেবিলে চা খায় এবং তারা কুশল বিনিময় করে এবং নিজের স্বার্থ হাসিল করে। সেই জন্যে তাদের দেখে শিক্ষা নিতে বলবো, আপনারাও সিপিএম করতে পারেন, কংগ্রেস করতে পারেন, টিএমসি করতে পারেন, এসডিপিআই করতে পারেন, আরও কোনো দল করতে পারেন, কিন্তু কোনো নাগরিকের ওপর যদি অন্যায় হয় সেই অন্যায়ের বিরুদ্ধে আপনাদেরকেও সকলে একত্রিত হয়ে, যেমন আজকের এই গ্রামবাসী দেখিয়েছে, এইরকমভাবে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে এবং প্রতিরোধ করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলে রক্ষক যেন ভক্ষক না হতে পারে তার ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। এবং আবারও প্রমাণ করতে হবে যে জনগণই শেষ কথা, যে আমরা দেশে বাস করি, এই দেশের নাম আমি মনে করে দিতে চাই এই থানার ওসিকে, যে এই দেশের নাম ভারতবর্ষ। এই দেশ যখন স্বাধীন হয় তোমার বাপ দাদারা কারো না কারো পা চেটেছে, গোলামি করেছে, কিন্তু মানজারুলের বাপ দাদারা পা চাটেনি, গোলামি করেনি, নিজের রক্ত বুকে টন টন দিয়েছে। হাজার হাজার এখানে আমাদের আলেমরা দিল্লির রাজপথে যেখানে গাছে ঝুলেছে, সুন্দর জীবনটাকে শহীদ করেছে। তোমরা যদি মনে করো সেই দিন আবার ফেরাতে চাও, সেই দিন আবার দেখতে চাও, আমরা তাদেরই উত্তরসূরি, আমরা ভয় পাই না। যদি প্রয়োজন হয় আমরা আবারও সেই তোমাদের সঙ্গে সমস্তভাবে মোকাবেলা করতে চাই। প্রথমত আমরা যেই দেশ যে সংবিধান দিয়েছে আমাদেরকে আমাদের পূর্বপুরুষরা, সেই সংবিধানকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। সেই সংবিধান যারা ভঙ্গ করে সে এসপি হতে পারে, সে আইসি হতে পারে, সে ওসি হতে পারে, কিন্তু সে সংবিধানের ভাঙলে, আইনকে অমান্য করলে সে অপরাধী। সেই সংবিধান দ্বারাই আমরা প্রথমে তাকে প্রতিহত করব। আইন ভাঙলে যেমন পানিশমেন্ট আছে, তেমন আপনি সে আইন যে ভেঙেছেন, যে কোর্ট আছে, আদালত আছে, এখনো সব শেষ হয়ে যাননি। আপনাকে আমরা ছেড়ে কথা বলবো না। সবাই মানজারুল একাই নেই, মানজারুলের সঙ্গে আমরা সমস্ত মুর্শিদাবাদবাসী, পুরো জেলাবাসী আছি, পুরো রাজ্যবাসী আছি। আপনাকে আমরা আইনিভাবে দেখে নেব আপনি কতটা আইন ভাঙতে পারেন, আর আমরাও আপনাকে প্রতিহত করে আইন আমরা কতটা জোড়া দিতে পারি এবং আইনের যে মান, সেই মান যে আমরা রক্ষা করতে পারি সেটা আমরাও দেখাবো। লালগোলা থানার ছোট ভাই রাত্রি 2:25 আমাকে ফোন করে, ভাই আমার বাড়িতে পুলিশ এসছে, আমার বাড়ি পুরো ঘিরে আছে। আমি তৎক্ষণাৎ বাড়ি থেকে ছুটে আসি, এসে দেখি দরজায় পুলিশকে বললাম কি ব্যাপার এত রাত্রে? বলছে যে এত রাত্রে তার কৈফত কি তোকে দিতে হবে নাকি? বলে হ্যাঁ অবশ্যই আপনাকে দিতে হবে। রাত 10টার পরে লিগালি ভাবে আপনার আসার কোনো অধিকারের মধ্যে পড়ে না। আপনি কেন এসছেন এ কথার উত্তর আমাকে দিতে হবে আপনাকে। আপনি আমাকে তখন বলছে তুই কে? আমি ওর বড় দাদা আমি। তারপরে আমাকে ও ঢুকতে দেবে না, গায়ের জোর দেখাচ্ছে। ওরা যখন গায়ের জোর দেখাচ্ছে তখন আমি তাদেরকে পাশ কাটিয়ে আমি ভেতরে ঢুকে যাই। ভেতরে ঢুকে যাওয়ার পরে আমার ভেতরটাকে মানে কন্ট্রোল করছে আরেকজন, ওই দেবব্রত যে অফিসার পুলিশ, সে আসলে হিরোইনটা কোথায় রাখাবে, কিভাবে কি করবে সেই প্ল্যানটা ও করছে। আমার ভাই বউর সঙ্গে একটা নাটক করছে। তার আগেই কিন্তু পুরো বাড়িটা ও দেখে নিয়েছে কোথায় কি আছে না আছে। আর বাড়িতে ঢুকেই প্রথম যে কথাটা বলছে কি আছে বার কর, যেন গুন্ডা। ঠিক আছে, এরপরে ও সেটিং করছে কোথায় রাখবো, মানে কোথাও যখন কিছু পায়নি তখন আবারও দ্বিতীয়বারে সেটিং করছে। আর ভাই বোনের সঙ্গে গল্প বাঁধিয়েছে, তোর ভাই কি করে, তোর ভাসুর কি করে, এটা করে সেটা করে। আমি সেই মুহূর্তে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে আমাকে বলছে তুই কে? আমি ওর বড় দাদা। বের হয় এক্ষুনি, আমাকে বলছে বের হয়ে যাবো। মানে কেন বের হয়ে যাবো? আপনি কে? আপনাকে কে অধিকার দিল? আপনি জানেন আপনারা কি করতে পারি? আমি এইভাবে যখন ওকে ধমক দিয়ে বলেছি তখন ও চুপ করে গেছে। চুপ করে যাওয়ার পরে ও আমাকে এইভাবে সাইড করছে, আপনি একটু এইদিকে আসেন, এইদিকে আসেন, এইদিকে আসেন, মানে ও আমাকে আর করছে, ও সামনে আমার দাঁড়িয়ে। আর ও বাবুলকে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে কোথায় কিভাবে বাবুল হিরোইনটা রাখবে। বাবুল এই গ্রামের সিভিক। ঠিক আছে, এরপরে
বাবুল ওই অন্ধকার ঘরে ঢুকে গিয়ে বাম হাতে ছিল ওর একটা টর্চ, ছোট টর্চ, আর ডান হাতে ওর জ্যাকেটে ছিল 3টা প্যাকেট হিরোইন। সেটা ফট করে ফেলে দিয়ে স্যার এখানে আছে, এখানে আছে। আমি তখন ধমক দিয়ে তেড়ে যাই বাবুলকে, তোর এত বড় আসপদ্দা, তুই আমার ভাইয়ের বাড়িতে, এটা কোন ফ্যামিলি তুই একবার ভেবেছিস? তুই কি মনে করছিস এখানে মূর্খ ফ্যামিলি, যা খুশি তাই করবো? তো থাপড়ে একদম গাল ফাটিয়ে দেবো শয়তান। আমি পুলিশকেও মানে তখন আমার সহ্য হয়নি, তখন পুলিশ আমাকে বাধা দিতে যাচ্ছে। আমি সরেন, আপনি সরেন আমার সামনে থেকে আগে। এত বড় সাহস আপনি পেলেন কোথায়? যা খুশি তাই। আমার একটা ছেলে কলকাতা মেডিকেল কলেজে MBBS করছে, আর একটা ছেলে আমার আলম মিশনের চাপড়াই সায়েন্স নিয়ে পড়ছে। আমার ছোট মেয়ে লালগোলা কলেজ এতে আপনার ফার্স্ট ইয়ার বিএ আর্টস নিয়ে পড়াশোনা করছে। আপনি ইয়ার কি পেয়েছেন? আমার বাপের ভিটা বাটি সব কিছু আমরা বেচে আজকে আমরা এসব করেছি। আমার ভাই স্কুলে একটা পড়াশোনা করাই, আর এইদিকে আমরা এইসব করেছি। আমার গোটা গ্রামবাসী জানে। আপনি ইয়ার কি পেয়েছেন? তখন ওসি আস্তে আস্তে ওরা ওসিকে ডাকলো, ওসি আসলো। ওসি দেমাকের সহিত এসছে, ও যেন এখানে মাস্তানি করবে এরকম একটা ভাব। যখন মাস্তানি করার ভাব নিয়ে ছুটে আসলো গেটের দিকে সবাইকে বার করছে, আমি তখন ছুটে গেলাম। কি হয়েছে রে? তখন ওসি বুঝতে পেরে গেছে বিষয়টা খারাপ আছে। তখন ওসি বলছে, এই বের হ, আমাকে বলছে বের হ। বলছে কে আপনি? আপনি কে? হ্যাঁ আমাকে তুই দেখার করছে। আপনি কে? আমি বেরিয়ে যাবো, তার কারণটা কি? আপনি কে? আপনাকে 2:30টার সময় আমার বাড়িতে প্রবেশ করার অধিকারটা কে দিল আপনি বলেন? 1,17,369টা বাক্যের ভেতরে আপনার ক্ষমতা আছে? আপনি দেখাতে পারবেন? যদি পারেন আপনি আপনার আমার সাথে চ্যালেঞ্জ করেন। তারপরে ও থবেরে গেছে, আমার এইসব পরিচয় দিতে তখন চুপ করে গেছে। চুপ করে যাওয়ার পরে তখন সে কি করেছে, ওইখানে ঘরে গেল, বলে এগুলো কোথায় পেলে? এটা 30 লাখ টাকা মাল, এটা তুমি জানো? আমাকে বলছে এটা তুই জানিস? এটা 30 লাখ টাকার মাল। বলছি এটা ওসি বলছে। আচ্ছা এই মালটার দাম 30 লাখ টাকা স্যার, এটা আপনি জানেন তাই না? মালটার দামও আপনি জানেন, তাহলে স্যার নিশ্চিত এটা আপনি করেছেন, অন্য কেউ না, তাই না? এটা বাউলকে আপনি করিয়েছেন? ঠিক আছে, আপনাকে আমি দেখে নিচ্ছি। ও তখন আমাকে বলছে তোকে আমি দেখে নিচ্ছি। বলে ঠিক আছে স্যার, কে কাকে দেখেন আপনি দেখে নেন। এরপরে ওরা হন্তদন্ত হয়ে আর কিছু বলার কোনো সুযোগ পেল না। তারপরে দাঁড়িয়েই থাকলো। ও SDPO কে ফোন করছে। আমি বললাম একজনকে বের হতে দিবি না, সবকে ভেতরে ভরে তালা মার। তালা মারার পরে আমার SP আসবে, SP এসে ওরা আমাকে বলছে থানায় আসো, থানায় এসে একটা সমাধান হবে। আমরা কিছু করছি না, কিছু করবো না, আমাদের উপর ভরসা রাখো, বিশ্বাস রাখো। না, আপনাকে বিশ্বাস করি না। আপনি 30 লাখ টাকার হোক আর 3 টাকার হোক, বেআইনি মাদক দ্রব্য আমার বাড়িতে যখন আপনি ভরেছেন, আপনি সব কিছু করবেন, আপনি নিশ্চিত একটা ডাকাত। এই বলে তারপরে ও তখন SDPO কে ফোন করলো। SDPO কে ফোন করার পরে SDPO আসলো। SDPO আমাকে বলছে আপনি দেখেছেন? বলে হ্যাঁ আমি দেখেছি, আর আমি দেখেছি, সত্যি দেখেছি এটা বাবুল করেছে। আর বাবুল তারপরে যখন আমাদের ছেলেরা ওর কাছে ক্যামেরা করে বলে আপনি এটা করেছেন, ও তখন মুখ ঢেকে চুপচাপ বসে আছে, কোনো কথা বলতে পারে না, বলার ওর ক্ষমতা নেই, ও ক্ষমতা হারিয়ে ফেলেছে, একদম ভারসাম্যহীন অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি যাই তুই মুখ খোল, আগে মুখ খোল তাড়াতাড়ি, না তো তোর খবর আছে, তুই মুখ খুলে বল তুই ফেলেছি। এই অবস্থায় শেষ পর্যন্ত ওরা বেরিয়ে যাচ্ছে, আমরা শুধু মোবাইলটা নিয়ে যাচ্ছি। আর আমি বললাম এই মালটা কি হবে? মাল আপনি নিয়ে যাবেন না যাবেন না, আপনাকে উঠাতে হবে। তার বললেন একটা ক্যারি দেন। ঠিক আছে, ক্যারি আমরা দিতে দেরি করেছি, ক্যারি আমরা দিতে চাইছিলাম না, কিভাবে নিয়ে আসছে সেভাবে নিয়ে যা, পকেটে করে নিয়ে যা, ক্যারি আমরা দেবো। শেষ পর্যন্ত আমাদের কিছু লোক বললো ঠিক আছে একটা ক্যারিগুলো দিয়ে দাও। ক্যারি দিল, তারা পকেটে ভরলো। আমরা বললাম যাওয়ার আগে সিজার লিস্টটা লিখেন, কি পেলেন আপনি এখানে? এরপরে সে সিজার লিস্ট লিখতে গেল। লেখার পরে সে সিজার লিস্টে লিখেছে যে এখানে শুধু জাস্ট একটা মোবাইল পেয়েছি, আর হিরোইনের কথায় কিছু লেখা হয়নি। না, নতুন পয়গাম, লালকোলা।